দেখুন, আপনাদের মাধ্যমে খবর পেলাম যে আইপ্যাক পশ্চিমবাংলায় কাজকর্ম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা দেখুন, আইপ্যাকের নামে প্রচুর অভিযোগ, ভেতরে অনেক উল্টোপাল্টা কাজ ওরা করেছে। তা তাদের বিরুদ্ধে প্রচুর কেসও হয়েছে, সিবিআই বা ইডি। এই যে টোটাল যত গন্ডগোল বা যত কেস হয়ে আছে সেগুলোর সাথে আইপ্যাক প্রত্যক্ষভাবে জড়িত। তা আইপ্যাক এখন তাদের নিজেদের যে সমস্যা, সেই সমস্যা নিজেরা সামলাবে। এখন এটার বিষয়ে আইপ্যাক যখন নিজেরা সিদ্ধান্ত নিয়েছে যা পশ্চিমবাংলায় কাজ করবে না, এটা একটা পজিটিভ দিক। কারণ যেসব ধরনের কাজ আইপ্যাক করতো খুব একটা ভালো কাজ করতো বলে অন্তত পশ্চিমবাংলার মানুষ সেটা জানে যে খুব একটা ভালো কাজ তারা করতো না। কি এখন কাজ যদি করতো তারা, না বলছেন? মানে তাদের কাজ তো শুধু শুধু একটা ভোট কুশলী হিসেবে ভোট পরিচালনা করাটাই একটা রাজনৈতিক দলের হিসেবে তাদের কাজ ছিল। এছাড়া বাকি কি কি কাজের কথা আপনি ব্যাখ্যা করছেন? টাকাগুলো কোথা থেকে আসতো? এই টাকাগুলো ভোট কুশলীরা আগে পলিটিক্যাল পার্টি যখন ধরুন বাম আমল ছিল, তখন ভোট কুশলীর ব্যাপারটা পার্টির যে সিপিএম পার্টির যারা নিজস্ব লোকজন তারা করতেন। সেখানে কোনো অর্থের লেনদেন ছিল না। তার পরবর্তীকালে এই আইপ্যাক আসার পর থেকে এইটা অর্থের লেনদেনের জায়গায় গেল। এই টাকাগুলো কোথা থেকে আসছে? একটা যদি সৎভাবে উপায় করা টাকা থেকে হয় সেটা আলাদা। এখানে যে টাকা থেকে তৃণমূলের আইপ্যাক, মানে তৃণমূলের অসৎ পথে রোজগার করা টাকার থেকে সেই জিনিসটা চলছে। আপনি যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনি তার ইলেকশন এফিডেভিট দেখেন, তার ইলেকশন এফিডেভিটে তার রোজগার আছে। তার রোজগারটা কি করে? ওকালতি করে। এবং অন্যান্য আইনজীবী যারা আছেন বা ডাক্তার যারা আছেন, দেখুন এবারে তো অনেকে আইনজীবী ডাক্তাররা দাঁড়িয়েছেন, তাদের কি রোজগার থাকবে না? থাকবে। ঠিক সেরকমই কেউ যদি এখন চাকরি বিক্রি করে রোজগার করে, সেটা কি সৎ পথে রোজগার হলো? সেই টাকা দিয়ে যদি কেউ চলে, টাকাটা কোথাকার উৎস সেটা তো দেখতে হবে। টাকার উৎসটা কি? সেইখানে আইপ্যাকের এক নামে তো প্রচুর অভিযোগ। আইপ্যাকের নামে যে অভিযোগ কম সেটা তো পশ্চিমবাংলার যত বিরোধী রাজনৈতিক দল আছে সবাই আইপ্যাকের নামে অভিযোগ করে। সেখানে আইপ্যাকের নামে প্রচুর কেসও হয়েছে, আইপ্যাকের নামে অনেক কিছু হয়েছে। তারপরে সেটা ভোট কুশলী তারা সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলায় তারা কাজ করবে না। তবে 20 আপনাদের দিনের মাধ্যমে ছুটি, 20 খবরটা দিনের পেলাম। ছুটি তাদের হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে। 20 দিনের ছুটি নিতে বলা হয়েছে। তারা আবারও রিপোর্ট করতে চলেছেন 11ই মে। এর মধ্যে আসন্ন নির্বাচন। এই সিদ্ধান্ত কি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে আপনি মনে করছেন? দেখুন, রাজনৈতিক পরিস্থিতি বলতে যেটা বোঝায় সেটা হলো, দেখুন আইপ্যাক থাকলো কি গেল তাতে কারো কিছু যায় আসে না। পশ্চিমবাংলাতে মানুষ যা সিদ্ধান্ত নেওয়া নিয়ে ফেলেছে। কি সিদ্ধান্ত তৃণমূলেরও নেবে কিছু সেটা যায় আসে না? আপনি বলছেন তৃণমূলেরও কিছু যায় আসে না? আমি বলছি, তৃণমূলের কিছু যায় আসে কি না আসে তা দিয়ে কিছু হবে না, তাতেও কিছু যায় আসে না। যায়টা মানুষের কাছে আসে। আইপ্যাক কি সিদ্ধান্ত নেবে, তৃণমূল কি সিদ্ধান্ত নেবে, তাতে কিচ্ছু যায় আসে না। তাতে কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে বলছি, কারণ হলো মানুষ ভোট ভোট দেবে সাধারণ মানুষ। আপনি এবারে দেখবেন কোন পলিটিক্যাল পার্টি জিতবে হারবে এই প্রসঙ্গটা পরে আসবে। এবারে আপনি দেখবেন যারা অনেক মানুষ আছেন যারা তৃণমূল করেন তারাও তৃণমূলকে এবারে মুখ ফিরিয়ে নেবেন, ভোট দেবেন না। এটা ঘটনা। আপনি 4 তারিখের পরেই বুঝতে পারবেন। আমরা তো এলাকায় মানুষের সাথে কথা বলি, আমরা পাবলিক ডিলিং করি। আমি আইনজীবী, আমার কাছে সমস্ত রাজনৈতিক দলের মানুষজন তো আসেন, তাদের মামলা নিয়ে তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে আসেন। আমার মতন এরকম অনেক যারা পাবলিক ডিলিং করেন সেই সব মানুষের কাছেও তো প্রচুর মানুষ আসেন। সেখানে তাদের থেকে আমরা যা খবর পাচ্ছি তাতে করে যারা তৃণমূল করেন তারাই তৃণমূলকে এবারে ভোট দেবেন না। এটা একটা বড় অংশ সারা রাজ্য জুড়ে আছে। এবার তারা কোন পার্টিকে দেবেন না দেবেন সেটা তাদের সিদ্ধান্ত, সেটা না। কিন্তু তাদের কথাবার্তা শুনে আপনি নিজেও যদি এলাকায় হাঁটেন, যে কোনো এরিয়ায় হাঁটেন, সেখানে আপনি নিজেও বুঝতে পারবেন যে মানুষের কথাবার্তা শুনে মানুষ এবারে তৃণমূলকে ভোট দেবে। একটা বড় সংখ্যায় সেটা তৃণমূলের যারা ভোটার তারাই দেবে না। এবার তারা যেখানে ভালো মনে করবেন সেখানে দেবেন। আপনি যখন এই কথা বলছেন যে তৃণমূলের একটা বড় অংশের ভোটার, এবং আপনি আরো একটা বড় স্টেটমেন্ট দিলেন যে তৃণমূলের কর্মী তারাই তৃণমূলের থেকে মুখ ফুরিয়ে নেবে, তৃণমূলকে ভোট দেবেন না। 4 তারিখের পরে আপনি আমাকে দেখে নিতে বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু, বিক্রম দা বলছেন যে 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। কি বলবেন? দেখুন, এইটা কালচার ওদের। 2021 সালে জেনোসাইড চালিয়েছে। এটা পশ্চিমবাংলায় তৃণমূল একটা কালচারে পরিণত করে ফেলেছে। এটা ঘটনা। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এই পেট খামারিকে মানুষ এখন ভয় পায় না। দেখুন, মার কত খাবে। মার খেতে খেতে যখন পরিবারের লোক আক্রান্ত হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তখন মানুষকে পাল্টা কিছু দেওয়ার জায়গায় চলে এসেছে। এই থ্রেড দিয়ে এই থ্রেড দিয়ে আর কিছু হবে না। ওগুলোকে আজকে আপনি একটা কথা চিন্তা করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রীর বাড়ির লোক। থ্রেড খামারি হয় লোকাল লেভেলে, মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে থ্রেড দিচ্ছেন, তার ভাইপো থ্রেড দিচ্ছেন। তার মানেটা কি? এটা তো ফার্স্ট জিনিস বুঝতে হবে। মুখ্যমন্ত্রী নিজে থ্রেড দিচ্ছেন,
আমি মানি যে তৃণমূলের নেতারা থ্রেট দিচ্ছেন, সেটা একটা হতে পারে যে তৃণমূলের তলার লেভেলের নেতারা থ্রেট দিচ্ছেন, এমএলএ অব্দি থ্রেট দিচ্ছেন, খোদ মুখ্যমন্ত্রী তার পরিবারের লোক থ্রেট দিচ্ছেন। তার মানে তারা ভয়ে আছে। তার মানে এটা বলতে চাই যে যদি আমাকে না নিয়ে আসো পরে দেখে নেবো। তার মানে তিনি নিজে যখন থ্রেট দিচ্ছেন তার মানে তিনি নিজেই তো ভয়ে আছেন। কে কে ভয়ে আছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের যারা আছেন তারা প্রত্যেকে ভয়ে আছেন। কি বলছেন? রাজ্য পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে। তা না হলে মানুষকে কেন থ্রেট দিতে যাবেন? আপনি আমাকে বলুন না। থ্রেট কালচারটা আমি তলার লেভেলে আমি মানলাম যে একজন লোককে যদি বসিয়ে দিতে পারি বা ইলেকশন স্ট্র্যাটেজির কথা বলছি বা কিছু করতে পারি, তাহলে এই অঞ্চলে ভোট পাওয়া যাবে বা এই অঞ্চলে এই করা যাবে, এখানে রিগিং করা যাবে। এবারে প্রশাসনের শীর্ষে যিনি বসে আছেন তিনি থ্রেট দিচ্ছেন, কারণ তিনি নিজেই বুঝতে পারছেন তলাতে তার বেসটা খারাপ হয়ে গেছে। এখন তিনি থ্রেট সামারি দিয়ে তার কর্মীদেরকে ক্যামিং দেওয়ার চেষ্টা করছেন, ওষুধ দেওয়ার চেষ্টা করছেন যাতে তার কর্মীরা এগোয়। আপনি যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে যান, দেখবেন তৃণমূলের সাথে লোক বেরোচ্ছেন। আপনি পানিহাটিতে চলে যান, পানিহাটির মতন জায়গায় তৃণমূলের সঙ্গে বেরোচ্ছে হলো 30টা 40টা লোক। আমি বিরোধীদের কম লোক থাকে সেটা মানা যায়, বিরোধী দলের কম লোক থাকে সেটা মানা যায়। শাসক দলের যদি এই অবস্থা হয়, শাসক দল যে শাসক দল তার যদি এখন ক্যান্ডিডেটের সাথে 20টা লোক বেরোয়, তাহলে আপনি কি বলবেন? শাসক দলের ক্যান্ডিডেটের কোথায় কোথায় কোথাকার কোথাকার বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন জায়গার ক্যান্ডিডেট যেখানে যেখানে প্রচার করছে তৃণমূল দেখুন। সেন্ট্রাল মিছিলগুলো তাদের ছাড়া, লোকাল মিছিলগুলোর কথা বলছি। সেন্ট্রাল মিছিল মানে তো বাইরে থেকেও লোক আছে, একদম লোকাল যেগুলো মিছিল তৃণমূলের হচ্ছে বিভিন্ন জায়গার ক্যান্ডিডেট। আপনি 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 কলকাতা সংলগ্ন অঞ্চলে, কলকাতা বলুন, বিধাননগর বলুন, দমদম বলুন, টালিগঞ্জ বলুন, সেইখানে তৃণমূলের যেগুলো একদম লোকাল স্তরের মিছিল, সেখানে 50-60টা 20টা 30টা লোক থাকে একটা শাসক দলে। তাও কোনো কোনো জায়গায় থাকছে না, 10-12টা থাকছে। তাহলে শাসক দলের অবস্থাটা খারাপ। এটা যদি বিরোধীদের হয়, হ্যাঁ বিরোধীদের লোক কম থাকবে, লোকে ভয় বেরোয় না, শাসক দল আছে, এটা হয়। বিরোধীদের লোক স্বাভাবিক কারণেই কম থাকে, বিরোধীরা ভোট বেশি পায়, লোক কম থাকে। কিন্তু শাসক দলের লোক তো বেশি থাকবে, শাসক দলের লোক নাই। তাই থেকেই আমি বলছি যে সেবারে শাসক দলেরই একটা বড় অংশ এবারে শাসক দলকে ভোট দেবে না, তৃণমূলকে ভোট দেবে না। তারা যেটা ভালো সিদ্ধান্ত নেবেন সেটা করবেন। কারণ এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, পাড়ায় পাড়ায় প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা জায়গাতেই তৃণমূলের যেগুলো মস্তান বাহিনীগুলো আছে, বিরোধীদের তো মেরেইছে, বিরোধীদের তো মেরেইছে। বিরোধী ছাড়া বাকি যারা আছে তাদের নিজেদের দলের লোকেরাও তো শেষ নয়। দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি আজকে একটা সরকার আপনি বলুন 2011 সাল থেকে আর 26 সাল পর্যন্ত কোনো রাজনৈতিক দল, কোনো অরাজনৈতিক মঞ্চ একটা সরকার পারমিশন দিয়েছে তাদের মিটিং মিছিল করা? আপনি যদি খুব ক্যাটাগরিক্যাল দেখেন, আজকে যদি সংগ্রামী যৌথ মঞ্চে একটা মিটিং এর পারমিশন পেয়েছে আজ পর্যন্ত হাইকোর্টের ইন্টারভেনশন ছাড়া। আপনি ছেড়ে দিন বামপন্থীরা যে মিছিলগুলো করতে চেয়েছে তারা একটা পারমিশন পেয়েছে। আপনি ছেড়ে দিন বিরোধী দলনেতা যদি 100-র ওপরে মিটিং করে থাকে, একটা মিটিং দেখান যে রাজ্য সরকারের তরফ থেকে পারমিশন পেয়েছে। আইদার গায়ের জোরে করতে হবে অথবা হাইকোর্টের পারমিশন নিয়ে করতে হবে। এই হলো পশ্চিমবাংলার গণতন্ত্রের অবস্থা। এটা আপনি বলুন যে ভারতবর্ষের কোন রাজ্যে আছে? একটা রাজ্য দেখান। কোনো রাজ্য, আমি বিজেপি শাসিত রাজ্যগুলোর কথা বলছি, বিজেপি শাসিত নয় যে রাজ্যগুলো আছে ভারতবর্ষের, এরকম রাজ্যে কোন রাজ্যে এই কালচারটা আছে যে কোনো বিরোধী বা কোনো বিরোধী অর্গানাইজেশন ক্যান্ডিডেট যেই হোক না কেন তাকে আমরা কিছু করতে দেব না? আপনি আমাকে দেখান, আপনি দেখাতে পারবেন না। একমাত্র পশ্চিমবাংলাতে এটা আছে, একটা পারমিশন। আপনি যদি তৃণমূলের কারোর ইন্টারভিউ নেন তাকে জিজ্ঞেস করুন 11 সাল থেকে 26 সাল পর্যন্ত একটা মিটিং মিছিলের পারমিশন তৃণমূল দিয়েছে। আপনি এটা দেখান, দেখাতে পারবেন। তৃণমূলকেই আমি জিজ্ঞেস করছি, যারা যারা আপনার মাধ্যমে যেসব তৃণমূলের যারা দর্শক দেখবেন বা যারা তৃণমূল করেন তারা দেখবেন, তাদেরকেই আমি প্রশ্ন করছি যে একটা দেখান যে বিরোধীদের একটা পারমিশন বিরোধীদের দেওয়া হয়েছে। আর তাহলে কি আপনি একদম বলে দিলেন যে পুরোপুরি অপ্রতিরোধ্য এবং বিরোধী শূন্য রিজাইম প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? এটা আজকে থেকে না, এটা 2011 সালের পর থেকে এই জিনিসটা হচ্ছে। এটা 2011 সালের পর থেকে এই জিনিসটা হচ্ছে। আপনি বিগত 2011 সাল থেকে 26 সাল পর্যন্ত আপনাকে তো রেকর্ড কথা বলবে যে তৃণমূলের তরফ থেকে একটা মিটিং মিছিলের পারমিশন দেওয়া হয়েছে। আপনি যখন গভর্নর হাউসের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে যাবেন, অথচ যদি হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল হয় তৃণমূল পারমিশন দেবে না। পুলিশ তো তৃণমূলের দালাল।
আপনি যখন বলছেন এটা পুলিশ কিন্তু এই তৃণমূলের কালচারটা দালাল, আপনি শুনুন, বামপন্থীরা যখন রাজনীতি করেছিল 2011 সালের আগে, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে মিটিং মিছিল করেছিলেন, করেননি? আপনি দেখুন, আপনি আপনি আপনার যারা মিডিয়া সংস্থা আছে বিভিন্ন জায়গায় আপনি দেখুন, নন্দীগ্রামে তারা আন্দোলন করেছিল। সেটা বামফ্রন্ট সরকার বা তার আগে কংগ্রেস সরকার, তারা বিরোধীদের সেই মর্যাদা, সেই জায়গাটা দিত। এদের সেটা নেই, এদের সেটা নেই। আমি আমি কিন্তু পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, আমি সমস্ত রাজনৈতিক দলের কথা বলছি। বিক্রমদা, মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রীর সাথে সাথে বাকি 6টা ডিপার্টমেন্টেরও মন্ত্রী তিনি। সেখান থেকে দাঁড়িয়ে অ্যাজ এ পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিচ্ছেন যে আইসি ওসি স্থানীয় অফিসাররা আর আমাদের নেই, ওরা এখন কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে, মূলত তৃণমূল কর্মীদেরকে বুথ লেভেলে যাতে বসতে না পারে, হেনস্থা করতে পারে, সেই চেষ্টায় করানো হচ্ছে আইসিওসিদের দিয়ে। তাই তিনি বলছেন প্যারালাল টিম রেডি রাখতে হবে, মা বোনেদের বুথে বসার কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবসময় বলছেন এইটা 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 মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানে এটা বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানে তিনি বুঝতে পারছেন ভয়। আপনি ভোটার নিয়ে এসে ভোট করার না, এইসব প্রশাসনের এইসব ব্যাপারে আপনার আপনার মাথা ঘামানোর দরকারটা কি? এখন তো নির্বাচন চলছে, তাহলে কি বলছে নির্বাচনী প্রক্রিয়ায় আপনাকে হস্তক্ষেপ কে করতে বলছে? হ্যাঁ, আপনি তো সবার প্রক্রিয়াতে হস্তক্ষেপ করেন। আমি তো মুখ্যমন্ত্রীকে এই কথা বলবো, উনি উনি ভয় পাচ্ছেন বলেই তাই জন্য এই ধরনের কথাগুলো বলছেন। উনি যদি সাহস থাকতো তাহলে উনি এই কথা বলতেন না। নির্বাচন হবে, নির্বাচন হবে সুস্থ। পশ্চিমবাংলায় প্রত্যেকটা বুথে কেন সিসিটিভি ফুটেজ থাকবে না আপনি বলুন তো? আপনি এই যে ভোট আসছে 23 তারিখ, আপনি কোথায় থাকবেন জানি না, উত্তরবঙ্গে ভোট হবে বা বিভিন্ন এই যে 150টা সিটে ভোট হবে, আপনি যাবেন একজন সাংবাদিক হিসাবে, দেখবেন কোথাও ভোট লুটের চেষ্টা হচ্ছে। এবারে অনেকটা কম হবে। হ্যাঁ, তৃণমূলের লোক কোথাও জটেলা হয়ে গেছে, বুথের সামনে যাবে কেন? মুখ্যমন্ত্রীর তো বলা উচিত, মুখ্যমন্ত্রীর তো বলা উচিত যে বুথের সামনে যাবেন না, শান্তি শৃঙ্খলা ভাবে ভোট দিন, ভোটারদেরকে ভোট দিতে সাহায্য করুন। এই কথাটা একটা 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 রাজ্যের প্রশাসন বলবে। দেখুন, সারা জীবন তো কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না, সারা জীবন তো একটা সরকার থাকবে না। কালের নিয়মে সরকারকে পরিবর্তন হতেই হবে। ব্রিটিশ সাম্রাজ্যের পরিবর্তন হয়েছে, মুঘল সাম্রাজ্যের পরিবর্তন হয়েছে, আপনার ব্রিটিশ বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়েছে, তো সারা জীবন তৃণমূল থাকবে? এটা হয়? এখন যেটাকে মেরে ধরে গায়ের জোরে যতটা পরিমাপ করা যায়, কারণ এরা তো সরকার চালাচ্ছে না, তৃণমূলটা হলো তোলামূল, এটা তো বুঝতে হবে। এরা তো সরকার চালাচ্ছে না, আমার এরা তোলাবাজি করছে। বিক্রমদা, একদম শেষ আমার একদম প্রশ্ন আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় বাহিনী দেখলে মাথা নত করছে পুলিশ। আর কতদিন? তারপরে কোথায় যাবেন? বারুইপুরে দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? না দেখুন, এইটা যে বলছেন এগুলো সব নাটকবাজি কথাবার্তা। ল অ্যান্ড অর্ডারটা পুলিশের হাতেই আছে, ল অ্যান্ড অর্ডারটা পুলিশের হাতেই আছে। এই যে কিছুদিন আগে সংগ্রামী যৌথ মঞ্চের একজন মার খেলে পুলিশ তাদের এগেন্স্টে ব্যবস্থা নিচ্ছে না, মানে পুলিশের ভেতরেও এখনো তৃণমূলের লোক আছে। তবে সেইটা ইনফ্লুয়েন্সটা আগের থেকে অনেকটা কমে। এই মুহূর্তে পুলিশ অফিসার, কিছু ডিজি, কিছু অফিসার ট্রান্সফার হওয়ার ফলে দেখুন পুলিশের মধ্যে তো সবাই খারাপ লোক, এটা তো আপনি বলতে পারেন না, তৃণমূল শাসন আমলেও না। বিক্রমদা, এই মুহূর্তের একটা অন্যতম বড় আপডেট, সেটা হলো কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তিনি ছিলেন কালীঘাটের ওসি, একদম সকাল থেকে তল্লাশি বেহালাতেও। কি বলবেন, কি চলছে? দেখুন, এখন তো নির্বাচনের সময় এটা করছে। এখন নির্বাচনের সময় যে তৃণমূলের হাতে টাকাগুলো আসছে, আমি মনে করি সেটা কিন্তু ইনভেস্টিগেশন হওয়া দরকার। তৃণমূল যে ভোট লড়ে, কোন টাকাতে ভোট লড়ে? তৃণমূল যে ভোট লড়ে, আপনি দেখবেন কিছু কিছু রাজনৈতিক দলের হাতে কোনো টাকা নেই, যা নিজেদের মধ্যে কন্ট্রিবিউশন থেকে গিয়ে তৃণমূল কংগ্রেস পার্টিটা যে টাকাতে ওরা ভোট লড়ে, এই টাকাটাও আমার মনে হয় ভোটের সময় তদন্ত হওয়াটা উচিত। ফর এক্সাম্পল ধরুন, আজকে আমি গাড়ি নিয়ে বেরোই, আমার গাড়ি নাকা চেকিং হয় ভোটের সময়। এখন একটা ন্যারেটিভ তোলা হচ্ছে যে ভোটের সময় কেন হচ্ছে। আরে ভোটের সময় তো হতে হবে তদন্তকারী সংস্থা, বিশেষ করে তৃণমূলের, এটা আমি মনে করি। অন্য রাজনৈতিক দলের আপনি এটা পাবেন না, অন্য রাজনৈতিক দল বলতে যে কোনো রাজনৈতিক দল, তাদের আপনি এটা খুব একটা পাবেন না। তৃণমূলের তো ভোটের সময়তেই হওয়া উচিত। তাদের টাকাটা কোথা থেকে আসছে ভোটের সময়? এটাই তো সব থেকে চাকরি বিক্রির টাকা, না আপনার এই গরু পাচারের টাকা, না কয়লা পাচারের টাকা, সেটা তো দেখতে হবে। সেটা তো ভোটের সময় দেখবে। যেমন ভোটের সময় আপনি গাড়ি নিয়ে বেরোন, বাইক নিয়ে বেরোন, নাকা চেকিং হয় কেন? ভোটের সময়তে কি হচ্ছে না হচ্ছে সেটা তো পরিস্থিতি দেখতে হবে।
এবং সেটা তৃণমূলের দিকে করাটাই আমার মনে হয় সব থেকে বেশি ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর উচিত, এবং সেটা কিন্তু করছে। তৃণমূল তো বলছে ভোটের আগে এটা করা তাদেরকে রীতিমতো মানে হেনস্থা করার মতো ব্যাপার, কি বলবেন? আমি তো বলছি ভোটের আগেই করাটা উচিত। আমি বলবো তৃণমূল যে টাকাটা তৃণমূল যে টাকাটা কোথা থেকে পেয়ে ভোটটা করাচ্ছে সেটা তো ভোটের সময় তদন্ত হবে। ফর এক্সাম্পল ধরুন, এই যে ভোটের সময় যে নাকা চেকিং হচ্ছে, আমার গাড়িও নাকা চেকিং হয়েছে, তো ভোটের সময় তো নাকা চেকিংটা হবে না। ভোটের সময় তো যত 2 নম্বরই কারবারগুলো হয়, তাই জন্য তো ভোটের সময়টাই করা উচিত। আমি তো ইডি এবং সিবিআই কে বলবো, আপনারা ভোটের সময় এত স্লোলি কাজ করছেন কেন? আরো তেড়ে কাজ করছেন না কেন? আরো তেড়ে তো ভোটের সময় ইডি সিবিআই কে কাজ করা উচিত ছিল, এইখানেই তো সমস্যা। আরো আরো কিছু লোককে ভোটের সময় অ্যারেস্টও করা উচিত ছিল, আমি তো এইটা বলবো। একেবারেই। আমি আমি একদম শেষে চলে এসেছি বিক্রম দা, আমি শেষ একটাই প্রশ্ন আপনার সামনে করব। এই যে আইপ্যাকের এই সিদ্ধান্ত, সব মিলিয়ে তৃণমূলের খেলা কি শেষ হয়ে গেল? তৃণমূল কি সমূহ বিপদে? তৃণমূলের খেলা শেষ হয়ে গেল কেন বলি? তৃণমূলের খেলা নেই, তৃণমূলের খেলা নেই। শেষ যখন হবে তার কিছু থাকে, যার কিছু নেই তারা শেষই বা কি, একটা শুরুটাই হয়েছে। আইপ্যাক স্থগিত করে সেটা আমি কি বলবো? যদি কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কার্যক্রম কোনো একটা কর্পোরেট সংস্থার কাছে দেয়, সেটা তাদের বিষয়, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। স্যার, এই মুহূর্তে আমরা তো জানি যে তৃণমূল কংগ্রেসের মূলত শাসক দলের ভোট কুশলী হিসেবে পরিচিত আইপ্যাক। তো সেই জায়গা থেকে এই যে নির্বাচনের মাঝখানে 20 দিনের ছুটি তাদেরকে হঠাৎ করে কেন তারা এরকম তাদের কাজ মানে স্থগিত করতে বাধ্য হলো বলে আপনি মনে করছেন? দেখুন, আমি তো আইপ্যাকের অ্যাডভাইসার নই, তৃণমূলের অ্যাডভাইসার নই। তারা তাদের কর্মীদের কেন ছুটিতে পাঠিয়েছেন এটা আমি কি করে বলবো? না তারা স্যার, বলবেন, তাদের জিজ্ঞাসা করতে হয়। এটা আইপ্যাকের সদর দপ্তরের একটা সিদ্ধান্ত। আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ, আপনি কেন মনে করছেন যে এইরকম একটা নির্বাচনের মুখে এসে দাঁড়িয়ে একটা ভোট কুশলী আইপ্যাক তো সংস্থা? আইপ্যাক তো নির্বাচন লড়ছে না, নির্বাচন লড়ছে রাজনৈতিক দলগুলো। সুতরাং আইপ্যাকের কার্যকরের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক দলের যদি মতামত নির্ভর করে, তবে সেই রাজনৈতিক দলের পাত্তারি গুটিয়ে চলে যাওয়া উচিত। তাহলে আপনি কি বলছেন তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে পাত্তারি গুটিয়ে চলে যাওয়া উচিত? যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে আইপ্যাক তাদের সংগঠন, তাদের রাজনৈতিক সংগঠন, তবে তাই যাওয়া উচিত। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা নিজে দেখেছিলাম যে আইপ্যাকের অফিসে যখন নিধি হানা হয়েছিল মুখ্যমন্ত্রী খোদ পৌঁছে গিয়েছিলেন। আজকে যখন এইরকম একটা সিদ্ধান্ত হলো, এতে কি তৃণমূলের ওপর প্রভাব পড়বে এবং কি বলবেন? না, এগুলো না কিছু মনে করেন অবান্তর প্রশ্ন। আইপ্যাক আর তৃণমূলের কি গোপন সম্পর্ক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমরা নির্বাচনী ময়দানে আছি আমাদের নিজস্ব কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তৃণমূল কি করবে বা মোদি কি করবে এ নিয়ে আমার মাথা ব্যথা নেই। স্যার, একটা কথা বারংবার শাসক দলের তরফ থেকে আসছে, এই যে আইপ্যাকের অফিসে ইডির হানা বা আইপ্যাকের মূল কর্মকর্তার গ্রেফতারি, এটা মানে এতে কি কোথাও গিয়ে শাসক দলের একটা ভাবমূর্তি খণ্ডিত হচ্ছে? কারণ তারা বলছেন আইপ্যাক শুধুমাত্র শাসক দলের ভাবমূর্তি হচ্ছে দুর্বৃত্ত এবং চুরির, এর বাইরে কোনো ভাবমূর্তি আছে বলে আমি মনে করি না। স্যার, বারংবার এই যে আইপ্যাকের দপ্তরে হানা শুধুমাত্র ভোট কুশলী সংস্থা বলেই কি এটা হচ্ছে? কেন আয়কর না না দপ্তরে? না, ওহো, আরে ইডি হানা দিচ্ছে কেন? ইডিকে জিজ্ঞাসা করুন। ইডি হানা দেয় যদি সেখানে পিএমএলএ যুক্ত থাকে। ভোট কুশলী হবে কি? চোর কুশলী তো হতে পারে। স্যার, এই যে আপনি বললেন এক্ষুনি যে পিএমএল এ যুক্ত থাকে, এই ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, অপরাধমূলক উপার্জন হলে পরে তাতে এই মানি লন্ডারিং এর আইনটা কার্যকর হয়। সে আইন কার্যকর করতে গিয়ে ইডি কোথায় কোথায় যাবে এটা ইডি বলতে পারে, কিন্তু ইডির উচিত দ্রুত তদন্ত শেষ করে সমস্ত অপরাধীদের সাজা দেওয়া। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দেখলে মাথা নত করছে পুলিশ, আর কতদিন, তারপর কোথায় যাবেন? বারুইপুরে দাঁড়িয়ে বলছেন তিনি এই কথা। আর কতদিন উনি ভাবছেন, আর কতদিন উনি রাজ্যের জেলের বাইরে থাকবেন, সেটাই ওর আশঙ্কা। উনি আপনি ভাবছেন যে আর কতদিন জেলের বাইরে আছে, এরপর তো জেলে যেতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্যার একাধিকে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও, সেই পুলিশ মন্ত্রী এবার বলছে, আমরা আপনাদের মুখে একটি কথা চিরকাল শুনেছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইসি এবং ওসি স্থানীয় অফিসার ওরা আর এখন আমাদের নয়, আমাদের হয়ে কাজ করছে না, ওরা বুথে। আরে, মমতা একটা অস্থির মস্তিষ্কের মানুষ, তার কথার এত গুরুত্ব দিয়ে এত আলোচনা করা পক্ষপাতে আমি নই। স্যার,
স্যার একটাই শেষ প্রশ্ন আপনার কাছে করব, এই মুহূর্তে এই যে একাধিক তৃণমূলের আইপ্যাকের শীর্ষস্থানীয় অফিসারদের ইয়েতে মানে গ্রেফতারি এবং রেড, মুখ্যমন্ত্রীর কোথাও গিয়ে বারংবার এই ধরনের মন্তব্য, কোথাও গিয়ে কি তৃণমূলের অবস্থান কি রীতিমতো স্পষ্ট করে দিচ্ছেন তিনি, এবং তৃণমূলের খেলা কি শেষ হয়ে গেল? দেখুন, তৃণমূল কি করছে, তার কি খেলা? ওদের খেলা হচ্ছে সরকারকে কাজে লাগিয়ে টাকা লুট করা, সেটা বন্ধ হয়ে যাচ্ছে বলে মাথা খারাপ হয়ে গেছে, আর কিছু না। আসন্ন নির্বাচন নিয়ে কি বলবেন, কি হতে চলেছে মানে? আচ্ছা, আর অদ্ভুত প্রশ্ন, আমি কি ভোটার না আমি জ্যোতিষী? কি হতে চলেছে বাংলার মানুষ ঠিক করবে না। বাংলার মানুষ দুর্নীতির পক্ষে বেশি দিন থাকেন না, এটা স্পষ্ট ব্যাপার।